আমি কুশাঙ্কুর সরকার, বংশালী হাই স্কুল। আজকে আমি ক্লাস 8-এর একটা বিজ্ঞানের একটা চ্যাপ্টার পড়াবো, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। তো আমরা প্রথমেই যেটা জানি যে প্রাকৃতিক ঘটনা বলতে আমরা একটা বলতে পারি যে বজ্রপাত। তো বজ্রপাত আমরা সবাই দেখেছি যে মেঘ থেকে বজ্রপাত হয়, সেটা কিভাবে ঘটে। তো বজ্রপাত আমরা জানি যে একটা মেঘ থেকে বজ্রপাত আমরা দেখি। তো এই বজ্রপাতটা আসলে কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা একটু জানবো। তো তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আধান কি। তো আধান সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো একটা পরমাণুর গঠন। আমরা জানি যে একটা পরমাণুতে মাঝখানে নিউক্লিয়াস থাকে আর তার বাইরে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। এগুলো হলো ইলেকট্রন, আর নিউট্রন আর প্রোটন থাকে হলো নিউক্লিয়াসের মধ্যে। এবার আমরা জানি নিউট্রন নিস্তড়িত, নিউট্রনের কোনো আধান থাকে না। ইলেকট্রন যেটা বাইরে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে সেটা ঋণাত্মক, এবং নিউক্লিয়াসের মধ্যে আরেকটা থাকে প্রোটন, যেটা আমরা বলি ধনাত্মক। তো এই তিনটা দিয়ে পরমাণু তৈরি হয়। তো একটা পরমাণু সবসময় নিস্তড়িত থাকে কারণ ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান। কিন্তু যদি কোনো কারণে একটা ইলেকট্রন পরমাণুতে প্রবেশ করে তাহলে ঋণাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ তখন পরমাণুটা হয়ে যায় ঋণাত্মক। অথবা একটা ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে আসে পরমাণু থেকে তাহলে ঋণাত্মক আধানের পরিমাণটা কমে যায়, কিন্তু যেহেতু প্রোটন আমার সংখ্যা একই থাকে অতএব পরমাণুটা হয়ে যায় তখন ধনাত্মক। তাহলে এই যে একটা পরমাণু, একটা ইলেকট্রন ভেতরে ঢোকা বা বাইরে বেরোনোর জন্য যে ঋণাত্মক বা ধনাত্মক হচ্ছে, এগুলোই হলো আমার আয়ন। আমরা তখন পরমাণুটাকে আয়ন হিসাবে বলি। এবার যদি ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক আয়ন, আর ধনাত্মক হলে ধনাত্মক আয়ন। এরপরে আমরা যেটা জানবো যে এখান থেকে আমরা আয়ন, ধনাত্মক আর ঋণাত্মক আর ধনাত্মক সম্বন্ধে আমরা জানলাম। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ। আমরা বজ্রপাত সম্বন্ধে জানতে গেলে আগে কয়েকটা বিষয় আমরা জানবো, তার মধ্যে একটা হলো তড়িৎ। তো তড়িৎ কিভাবে তৈরি হয়? আমরা কোন একটা বস্তুকে, কোন একটা ধাতব বস্তু বা অধাতব বস্তু, তাকে অন্য একটা বস্তুতে বারবার যদি ঘষতে থাকি তাহলে একটা সময় দেখব যে এরা আধানগ্রস্ত হয়ে পড়ে, অর্থাৎ এর মধ্যে ঋণাত্মক বা ধনাত্মক, কোনো একটা ঋণাত্মক হলে কোনো একটা ধনাত্মক হয়। কেন হয়? কারণ বারবার ঘষার ফলে যে ঘর্ষণের জন্য যে শক্তিটা উৎপন্ন হচ্ছে তার জন্য কোনো একটা থেকে ইলেকট্রন অপর পদার্থে গিয়ে পৌঁছবে। তাতে কি হবে? ইলেকট্রন যাতে গিয়ে পৌঁছাবে সেটা অবশ্যই ঋণাত্মকে পরিণত হবে, আর যেটা থেকে যাবে সেটা অবশ্যই ধনাত্মকে পরিণত হবে। তো এইভাবে আমরা দেখি আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখেছি অনেকবার যে
অনেক বই যদি অনেক সময় আমরা দেখি যে মশারিতে বা শীতকালে যদি মশারির মধ্যে আমরা যদি উলের জামা কাপড় বারবার করে ঘষি তাহলে একটা আওয়াজ হয়, অথবা শীতকালে জামা কাপড় যখন আমরা খুলি তখন গায়ের লোমগুলো অনেক সময় দেখা যায় যে খারাপ হয়ে যায়। তো এটারও কারণ অনেকটা এরকমই, যে ঘর্ষণের ফলে একটা স্থির তড়িৎ উৎপন্ন হয়, যার জন্য আমাদের এইরকম ঘটনাগুলো ঘটে। এছাড়াও আমরা দেখেছি যে শীতকালে চিরুনি দিয়ে যদি চুলে, শুষ্ক চুলে কয়েকবার আঁচড়ানোর পর ছোট ছোট কাগজের টুকরোর সামনে ধরলে সেগুলো কিন্তু আকৃষ্ট হয়। তো এবার আমরা যেটা দেখব যে আকৃষ্ট হচ্ছে কেন। তো আমরা একটা চিরুনি যদি কল্পনা করি, চিরুনিটা বারবার শুষ্ক চুলের মধ্যে যদি আঁচড়ানো হয় তাহলে এর মধ্যে একটা আধান সৃষ্টি হয়। এবার ছোট কাগজের টুকরোগুলোর পাশে যদি ধরা হয়, এবার তাহলে কি হয়, এই কাগজের টুকরোগুলো চিরুনির দিকে আকৃষ্ট হয়। এর কারণ হলো ওই একই স্থির তড়িৎ, যে চিরুনির মধ্যে যে আধান সৃষ্টি হচ্ছে সেই আধানের জন্য কাগজের টুকরোগুলো একটা আকর্ষণ বল অনুভব করে, যেটা আমরা তড়িৎ আবেশের মাধ্যমে বলতে পারি। তো এবার আমরা জানবো তড়িৎ আবেশটা কি। তড়িৎ আবেশ হলো কোনো একটা নিস্তড়িত বস্তু, কোনো একটা নিস্তড়িত পদার্থের সামনে যদি আমি একটা আধানগ্রস্ত বস্তুকে আনি, সেটা যে কোনো আধানের হতে পারে, আমি ধরলাম ধনাত্মক আধানগ্রস্ত একটা বস্তু, তাকে যদি আমি একটা নিস্তড়িত বস্তুর কাছে নিয়ে আসি তাহলে কি হবে, এই ধনাত্মক আধানগুলোর জন্য এই বস্তুর মধ্যেও কিন্তু একটা তড়িৎ আধানের সৃষ্টি হবে। কি করে, যে ধনাত্মক আধানগুলো এই বস্তুর ঋণাত্মক আধানগুলোকে তার নিকটবর্তী অংশে আকৃষ্ট করবে, এবং অবশ্যই বিপরীত দিকে বিপরীত আধানগুলো সৃষ্টি হবে। অর্থাৎ কোন রকম সংস্পর্শ ছাড়াই কি হয়, একটা পদার্থকে অন্য একটা তড়িৎগ্রস্ত পদার্থ দ্বারা তাকেও তড়িৎগ্রস্ততে পরিণত করা সম্ভব। তো এই ঘটনাটাই হলো আবেশ। এখানেও তাই ঘটছে। চিরুনিতে যে তড়িৎগ্রস্ত, চিরুনিটা আমরা তড়িৎগ্রস্ত করি প্রথমে, তো সেখান থেকে কাগজগুলোতেও আবেশ সৃষ্টি হয়, যার জন্য ওরা কি হয়, আমরা জানি ধনাত্মক ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করে, সেইভাবেই এখানেও কি হয়, আকর্ষণটা হয়। এরপরে আমরা আরেকটা জিনিস করব, যে তড়িৎ ক্ষরণ। তড়িৎ ক্ষরণ কি? তড়িৎ ক্ষরণ হলো যেভাবে আবেশের সৃষ্টি হচ্ছে, অথবা একটা তড়িৎগ্রস্ত পদার্থকে যদি আমি একটা নিস্তড়িতের মধ্যে আনছি, আমরা এখানে দেখলাম যে সেখানে সেটাও আবেশের কারণে তড়িৎগ্রস্ত হচ্ছে। কিন্তু তড়িৎ ক্ষরণ হলো কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তুকে যদি আমি অনেকক্ষণ রেখে দিই, তাহলে পরে সেখান থেকে আধান ধীরে ধীরে চলে যায় এবং সেটা ধীরে ধীরে নিস্তড়িতে পরিণত হয়। কোন একটা তড়িৎগ্রস্ত পদার্থকে যদি আমি অনেকক্ষণ রেখে দিই, তাহলে কি হবে, এখান থেকে আধানগুলো ধীরে ধীরে চলে যাবে এবং সেটা নিস্তড়িতে পরিণত হবে। তো এই আধান শূন্য হয়ে যাওয়া বা নিস্তড়িতে পরিণত হওয়ার যে ঘটনা, তাকে আমরা তড়িৎ ক্ষরণ বলি। এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু তড়িতের বিষয়সমূহ নিয়ে। যেমন তার মধ্যে আমরা প্রথমেই যেটা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, সেটা হলো সেল বা ব্যাটারি। একটা ব্যাটারিকে যদি আমি আঁকি,
ব্যাটারিটা দেখতে এরকম হয়। আমরা মোটামুটি যদি একটা ছবি আঁকার চেষ্টা করি, যে ব্যাটারি আমরা যেটা দেখি সেটা অনেকটা এরকম দেখতে। তো এর এই অংশটাকে আমরা ধনাত্মক আর এই অংশটা হয় ঋণাত্মক। এবার আমরা জানি যে এই ব্যাটারির সাথে যদি আমি তার দিয়ে যুক্ত করি, করে কোনো একটা বাল্বের সাথে যদি আমি যুক্ত করি, সেই বাল্বটা কিন্তু জ্বলবে। তাহলে একটা কোষ বা ব্যাটারি বা সেল যাই বলি, সেখান থেকে আমরা যুক্ত করলে কি দেখলাম, যে এর মধ্যে থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে অবশ্যই ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ প্রবাহ হবে, এবং তার ফলে একটা বাল্ব বা কিছু একটা যদি আমরা তড়িৎ বস্তু রাখি তাহলে সেটা কিন্তু কাজ করবে। এবার এই যে সেল বা ব্যাটারি, এটা কিন্তু অনেক রকমের হয়। আমরা টর্চের যে ব্যাটারি ব্যবহার করি, যে ছবিটা আমরা আঁকলাম এই জাতীয়, এগুলোকে আমরা বলি প্রাথমিক সেল। আর আরেকটা হয় সেটা হলো সেকেন্ডারি সেল বা গৌণ সেল, গৌণ কোষ। সেটা আমরা কি, সেটাকে আমরা সঞ্চায়ক কোষ হিসেবেও তাকে বলা হয়। তো সেটা আমরা কোথায় দেখতে পাই, সেটা দেখি আমরা গাড়ির ব্যাটারি বা ইনভার্টার আমরা দেখেছি অনেকেই। তো সেইগুলোতে কি হয়, সেগুলোতে আমরা বাইরে থেকে শক্তি আমরা দিয়ে সেখান থেকে তড়িৎ উৎপন্ন করতে পারি। যে আমরা দেখেছি যে যেগুলো গাড়ির ব্যাটারি বা বড় ব্যাটারি হয়, সেগুলোতে আমরা বিভিন্ন রকমের অ্যাসিড জাতীয় পদার্থ, বিশেষত সেখানে H2SO4 সালফিউরিক অ্যাসিড, এইসব দিয়ে ওর মধ্যে তড়িৎ উৎপন্ন করা হয়। কিন্তু আমরা প্রাথমিক কোষ যদি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেলটাতে কোনো রকম বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ হয় না, যা থাকে ভেতরেই থাকে, এবং একবার শেষ হয়ে গেলে কিন্তু এটা আর কাজে লাগে না। কিন্তু সঞ্চয়ক কোষ যেগুলো গৌণ কোষ বলি, সেগুলো কিন্তু আমরা একাধিকবার ব্যবহার করতে পারি, বাইরে থেকে শক্তি ওর মধ্যে প্রয়োগ করি। এরপরে আমরা দেখেছি যে ট্রেনে অনেক সময় যেসব ট্রেন বৈদ্যুতিক ট্রেন থাকে, সেগুলো বৈদ্যুতিক তার থাকে, সেই তারের মধ্যে দিয়ে যখন একটা ট্রেন যায়, এখানে আমরা অনেক সময় খেয়াল করতে পারি যে বৈদ্যুতিক তারের সাথে ট্রেনের উপরের দিকে কিছু একটা তার যুক্ত থাকে। তো সেটাকে আমরা কি বলি, এটাকে বলা হয় পেন্টোগ্রাফ। এই অংশটাকে পেন্টোগ্রাফ বলা হয়, যেটা বৈদ্যুতিক তার থেকে ট্রেনের মধ্যে আমরা আমাদের তড়িৎটাকে পরিবহন করায়, যার জন্য বৈদ্যুতিক ট্রেনটা কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারে। এবার আমরা অনেক সময় দেখব যে যদি খেয়াল করি, তাহলে দেখব যে এই ট্রেনটা চলতে গেলে যখন একটু ঝাঁকুনি খায়, তখন কিন্তু এই যন্ত্রটা পেন্টোগ্রাফ কি হয়, তার থেকে অনেক সময় খুলে আসতে পারে, একটু নিচে নেমে যেতে পারে। তাতে কি হয়, এদের সংযোগটা একটু বিচ্ছিন্ন হতে পারে। তখনই কিন্তু এখানে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা বিদ্যুৎ স্ফুলিঙ্গ আমরা দেখতে পাবো। তো সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গ আমরা এখানে দেখতে পাই। আর এরপরে আমরা যেটা মেন টপিক, যেটা প্রথমে আমরা বলছিলাম যে প্রাকৃতিক ঘটনা, যেটা আমরা বজ্র বিদ্যুৎ নিয়ে আলোচনা করছিলাম, সেই বজ্র বিদ্যুতে আসলে মেঘের মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে, মেঘের মধ্যে যে আধান থাকে, সেইগুলো প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিন। প্রথম 1752 সালে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম আবিষ্কার করেন যে মেঘের মধ্যে আধান থাকে, যেই আধানের জন্য কিন্তু বজ্রপাতটা ঘটে।
তো এবার আমরা দৈনন্দিন জীবনের কিছু বৈদ্যুতিক সামগ্রী সম্বন্ধে আমরা দেখলাম। এবার আমরা মেইন জায়গায় আবার আসবো, যে কিভাবে মেঘের মধ্যে বজ্রবিদ্যুৎ সৃষ্টি হয় এবং সেটা মাটিতে পড়ে। তো আমরা একটা জিনিস জানি যে জলচক্র সম্বন্ধে আমরা সবাই অবগত, যে সূর্যের তাপে বিভিন্ন জলাশয় থেকে জল বাষ্প হয়, তারপর সেটা জলীয় বাষ্প যেহেতু হালকা সেটা উপরে চলে যায় এবং সেটা উপরে গিয়ে শীতল হয়ে আবার জমাট বেঁধে বৃষ্টি তৈরি হয়। প্রথমে মেঘ হয়, তারপরে বৃষ্টি হয়। কিন্তু এই মেঘের মধ্যে বিদ্যুৎ কখন হচ্ছে, বিদ্যুৎ তৈরি হওয়ার কারণ কি? তো আমাদের যখন আকাশের মধ্যে মেঘ সৃষ্টি হচ্ছে, তখন আমরা জানি মেঘের মধ্যে মূলত জলকণা থাকে, জলীয় বাষ্প, যেটা উপরে গিয়ে শীতল হয়ে জলকণায় পরিণত হয়। এর সাথে কিছু ধূলিকণাও থাকে এবং বায়ুতে উপস্থিত, বায়ুতে আমরা জানি বিভিন্ন রকমের উপাদান থাকে। তো এর মধ্যে বিভিন্ন রকমের গ্যাসের পরমাণু থাকে এবং কিছু আধানও থাকে, যেগুলো বায়ুর মধ্যে থাকে, যেগুলো মেঘের মধ্যেও জমা হয়। এবার আমাদের মেঘের নিচের অংশে মূলত ঋণাত্মক আধানগুলো জমা হয়। আর এটা যদি আমরা ভূপৃষ্ঠ কল্পনা করি, তাহলে আমরা এর আগে যখন আবেশ সম্বন্ধে পড়লাম, যে আমরা দেখলাম যে একটা তড়িৎগ্রস্ত বস্তুকে একটা নিস্তড়িৎ বস্তুর কাছাকাছি আনলে, স্পর্শ না করলেও সেখানে কি হয়, বিপরীত আধান তার নিকট অংশে এবং সম আধান দূরবর্তী অংশে তৈরি হয়। এটাই হলো আবেশ। এখানেও বিষয়টা একই রকম ঘটে, যে যেহেতু মেঘের নিচের অংশে ঋণাত্মক আধানগুলো থাকে, এর কারণে আবেশ সৃষ্টি হয়, যার জন্য ভূপৃষ্ঠের উপরিতলে ওই মেঘ সংলগ্ন এলাকায় ধনাত্মক আধান আবেশের জন্য সৃষ্টি হয়ে যায়। এবার আমরা জানি ঋণাত্মক আধান ও ধনাত্মক আধান পরস্পরকে আকর্ষণ করে। ঋণাত্মক আধান মানে আমরা সবার প্রথমে পড়েছিলাম, ঋণাত্মক আধান মানে কি? একটা পরমাণুতে ঋণাত্মক আধান মানে মূলত ইলেকট্রন, আমরা ইলেকট্রন বুঝি। তো ঋণাত্মক আধান মানে এখানে ইলেকট্রনের আধিক্য বেশি, এখানে আধিক্য আছে, অনেক বেশি পরিমাণে ইলেকট্রন থাকে। তো যখন ধনাত্মক আধান সৃষ্টি হয়ে গেল ভূপৃষ্ঠে, তখন কিন্তু আবেশের দরুন অবশ্যই, তো তখন কিন্তু এই ধনাত্মক আধানগুলো অবশ্যই এই ঋণাত্মক আধানগুলোকে আকৃষ্ট করবে। তখন কি হয়, এই ইলেকট্রন, এখানে প্রচুর ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনের স্রোত কিন্তু তখন ভূপৃষ্ঠের দিকে, এই ধনাত্মক আধানের দিকে ধাবমান হয়। আর তখনই আমরা বজ্রপাতটা কিন্তু দেখতে পাই। তাহলে এখানে আমরা দেখলাম যে মেঘে যে ঋণাত্মক আধান, বায়ুতে উপস্থিত যে বিভিন্ন আধান, তার ঋণাত্মক আধান মূলত মেঘের নিচের দিকে জমা হয়, তার জন্য আবেশ সৃষ্টি হওয়ার ফলে ভূপৃষ্ঠে ধনাত্মক আধান সৃষ্টি হয়। আর এদের মধ্যে আকর্ষণ বলের দরুন এই যে ইলেকট্রন বা ঋণাত্মক কণা, সেগুলো স্রোতের মতো বা বিদ্যুৎ আকারে নিচে নেমে আসে। এই কারণে কিন্তু আমাদের বজ্রপাতটা হয়। এবার এই যে আমাদের তড়িতের একটা প্রবাহ হলো, এই যে বজ্রপাত হলো, এবার আমাদের দুটো বিষয় একটু জানতে হবে, যে তড়িৎ প্রবাহ কি এবং বিভব পার্থক্য কি। এখানে অবশ্যই একটা বিভবের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, যে ঋণাত্মক আর ধনাত্মক আধান, এদের মধ্যে একটা
বিভবের পার্থক্য। তো তার আগে আমরা একটু বিভব সম্বন্ধে জানবো যে বিভব কি। বিভব হলো যে কোনো একটা আধান, ধরলাম একটা ঋণাত্মক আধান, সেই ঋণাত্মক আধানের একটা ক্ষেত্র থাকে, বা ধনাত্মক যে কোনো আধানেরই একটা ক্ষেত্র থাকে, যেই ক্ষেত্রের মধ্যে থেকে ওই আধানটার আকর্ষণ বা বিকর্ষণ, এর মধ্যে যদি কোনো একটা ধনাত্মক আধানকে আনি তাহলে ও অবশ্যই আকর্ষণ করবে, অথবা ঋণাত্মক আধানকে আনলে ও বিকর্ষণ করবে। কিন্তু সেটাকে যদি আমি অনেক দূর থেকে করি, যদি এখানে একটা ধনাত্মক আধানকে রাখি, তাহলে কিন্তু এর দ্বারা আকৃষ্ট হবে না, কারণ ও একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে কাজ করে, যেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। এবার তড়িৎ বিভব সম্বন্ধে জানতে গেলে, তড়িৎ বিভব সম্বন্ধে জানতে গেলে আমাদের যেটা জানতে হবে যে তড়িৎ ক্ষেত্র প্রথমে আমাদের জানতে হবে, যেটা আমরা এখন জানলাম যে একটা যে কোনো আধান একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে কাজ করে, সেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি ওই আধানের জন্য। এবার একটি একক ধনাত্মক আধানকে যদি অসীম দূরত্ব থেকে আমি ওই আধানের ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে স্থাপন করতে চাই বা আনতে চাই, তখন আমাকে একটা কার্য করতে হয়। এখানে অবশ্যই বাইরে থেকে একটা কার্য করতে হবে, যার জন্য এটা এখানে গিয়ে পৌঁছাবে। এবার যতটা পরিমাণ কার্য করতে হবে আমাকে একটা একক আধানকে ওই একটা নির্দিষ্ট বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে নির্দিষ্ট বিন্দুতে আনতে, তাকেই বলা হয় ওই বিন্দুর বিভব। তো এবার বিভব পার্থক্য কি? বিভব পার্থক্য হলো ক্ষেত্রের মধ্যেই কোনো দুটো বিন্দু ধরলাম, একটা এখানে একটা এখানে। এবার একটা একক ধনাত্মক আধানকে ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে শক্তি লাগে, যে কার্য করতে হয়, সেটাকে আমরা বলি বিভব পার্থক্য। তো এখানেও বিভব পার্থক্যটা আমাদের দেখা যাবে যে মেঘের মধ্যে যে ঋণাত্মক আধান আর ভূপৃষ্ঠে যে তৈরি হচ্ছে ধনাত্মক আধান, এই দুটো আধানের মধ্যেও কিন্তু একটা আলাদা বিভব লক্ষ্য করা যাচ্ছে। এদের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, যার জন্য কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রনটা ধনাত্মকের দিকে অগ্রসর হচ্ছে। আর তড়িৎ প্রবাহ সম্বন্ধে যদি আমরা বলি, তাহলে সেটাও এখানে আমরা দেখলাম তড়িৎ প্রবাহ। অথবা আমরা যদি দৈনন্দিন জীবনে আমরা এর আগে যে ব্যাটারি সম্বন্ধে বা তড়িৎ কোষ সম্বন্ধে পড়লাম, সেখানে আমরা যদি একটা বর্তনী এখানে তৈরি করি, যে একটা ব্যাটারিকে একটা বাল্বের সাথে যুক্ত করলাম, তাহলে আমরা দেখলাম যে বাল্বটা জ্বলছে। এখানে ব্যাটারির আমরা বললাম এর আগে যে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এইটাকেই বলা হয় যে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, এটাই তড়িৎ প্রবাহ। এবং এখানে এই যে ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে একটা বিভবের পার্থক্য দেখা যাচ্ছে, যার জন্যই কিন্তু এই তড়িৎটা প্রবাহিত হচ্ছে। একইভাবে মেঘে আর ভূপৃষ্ঠের মধ্যেও কিন্তু ধনাত্মক আর ঋণাত্মকের একটা পার্থক্য লক্ষ্য হচ্ছে এটার মতোই, যার জন্য কিন্তু আমাদের বজ্রপাতটা ঘটে। এবার বজ্রপাত সম্বন্ধে আমরা যেটা জানলাম, এবার আমাদের আরেকটা লাস্ট করতে হবে যে বজ্রপাত থেকে আমরা কি কি করব বজ্রপাতের সময়, বা কি কি করব না। আমরা জানি বজ্রপাত খুব শক্তিশালী, এটা অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে বজ্রপাতের সময়। তো আমাদের একটু জানতে হবে বজ্রপাতের সময় কি কি করব আর কি কি করব না। প্রথমেই বজ্রপাতের নিরাপদ স্থান সম্বন্ধে আমরা একটু জানব, যে বজ্রপাত যখন হবে তখন সব থেকে নিরাপদ স্থান কোন জায়গাগুলো, যেগুলোতে আমরা থাকলে আমাদের ক্ষতি হবে। তো প্রথমেই আমাদের পাকা বাড়ি বা বাড়ির মধ্যে দরজা জানলা বন্ধ করে যদি থাকা হয়, তাহলে পরে সেটা কিন্তু বজ্রপাতের জন্য একটা নিরাপদ স্থান, যে আমরা নিরাপদে সেখানে থাকতে পারবো। আর এছাড়া গাড়ির মধ্যে যদি দরজা জানলা বন্ধ করে রাখা হয়, তাহলে সেটাও হচ্ছে আমাদের নিরাপদ স্থান। তো গাড়ির মধ্যে এবার অনেক সময় প্রশ্ন হতে পারে, মনে হতে পারে যে
গাড়িতে ধাতব বস্তু ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয়, তাহলে কি করে আমরা গাড়ির মধ্যে থাকবো? তো এখানে আমরা একটা জিনিস বলি যে গাড়িটা যদি ধাতব, এটা গোটাটাই ধাতব একটা পদার্থ, তার মধ্যে যদি আমরা থাকি তাহলে এটা কিন্তু একটা তড়িৎ পর্দার মতো আচরণ করে। তড়িৎ পর্দা কি? তড়িৎ পর্দা হলো একটা ধাতব ফাঁপা অংশকে, ফাঁপা একটা ধাতব বস্তু যদি আমি রাখি, একে যদি আমি তড়িৎগ্রস্ত করি কখনো, যদি আমরা ধরি যে ধনাত্মক আধান দ্বারা তড়িৎগ্রস্ত করলাম, তাহলে এই যে আধানগুলো বা তড়িৎ, এটা কিন্তু কখনোই এই ফাঁপা ধাতব বস্তুর ভেতরে প্রবেশ করবে না, সবসময় বাইরে দিয়ে থাকবে। এটাই হলো তড়িৎ পর্দা। অর্থাৎ গাড়িও তাই, যে গোটাটাই যেহেতু ধাতব, আমরা একটা গাড়ির একটা চিত্র যদি আমি কল্পনা করি যে একটা গাড়ি গোটাটাই ধাতব অংশ দিয়ে তৈরি হয়, তার যদি এখানে বজ্র পড়েও তার তড়িৎ কিন্তু সবসময় বাইরে দিয়ে থাকবে, ভেতরে কোনো তড়িৎ প্রবেশ করবে না। অতএব আমরা যদি ভেতরে থাকি সেটা কিন্তু আমাদের জন্য নিরাপদ, কারণ সেটা একটা তড়িৎ পর্দার মতো আচরণ করবে। আর যদি এবার বলি যে নিরাপদ স্থান তো গেল, এবার যদি বলি আমরা কোন কোন জায়গায় থাকবো না বা কি কি করবো না, আমরা প্রথমেই বলবো যে বজ্রপাত যখন হওয়ার সম্ভাবনা বা হচ্ছে, তখন কিন্তু আমরা ফাঁকা স্থানে, ফাঁকা মাঠে বা কোনো গাছতলায় কিন্তু আমরা থাকবো না। সেটা আমাদের জন্য খুব বিপজ্জনক। কেন? কারণ আমরা দেখলাম এখানে যে ভূপৃষ্ঠের দিকে যখন বজ্রটা আসে, তখন কিন্তু এই বিদ্যুৎটা যতটা সম্ভব এই ভূপৃষ্ঠের মধ্যে আসার চেষ্টা করে। এবার গাছ বা ফাঁকা স্থান যদি থাকে তাহলে কিন্তু ওখানে সরাসরি ওটা ভূপৃষ্ঠে আসার সম্ভাবনা থাকে। এবার ফাঁকা স্থানে থাকলে অনেক সময়, যেহেতু আমাদের শরীরও একটা পরিবাহী, যে কোনো সজীব পদার্থ দিয়ে তড়িৎ পরিবহন হয়, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তো তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে। তো আমাদের মধ্যে দিয়েও কিন্তু তড়িৎটা পরিবহন হতে পারে। অনেক সময় দেখি আমরা গাছের মধ্যে বজ্রবিদ্যুৎ যখন পড়ে, তখন গাছ দিয়ে কিন্তু ওটা মাটির মধ্যে প্রবেশ করে যায় বা ভূপৃষ্ঠে প্রবেশ করে। তো সেই জন্য ওইসব জায়গাগুলো আমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করব। আর এছাড়াও কিছু জিনিস যেগুলো আমরা করবো না, সেটা হচ্ছে বাড়ির যে ল্যান্ড ফোন, সেটা কিন্তু ব্যবহার করা যাবে না সেই সময়, বজ্রপাতের সময়। অথবা মোবাইল ফোনও কিন্তু ব্যবহার করা না করাই ভালো। আর এরপরে আমাদের শহরাঞ্চলে যে উঁচু বড় বড় বিল্ডিং গুলো থাকে, সেখানে কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা সেই বড় বড় বাড়িগুলোর মধ্যেও থাকে। তো সেখানে আমরা কি করে সেই বড় বাড়িগুলো থেকে নিজেদের বা বজ্রবিদ্যুৎ পড়াকে বাঁচাতে পারি, সেটাকে রোধ করার জন্য আমাদের একটা নতুন পদ্ধতি আছে, বৈজ্ঞানিক পদ্ধতি, যেটাকে আমরা বলি বজ্র নির্বহ বা বজ্র নিরোধক। সেটাকে আমরা বলি বজ্র নিরোধক। আমরা যদি একটা বাড়ি কল্পনা করি, যে শহরাঞ্চলে যে উঁচু বাড়িগুলো দেখা যায়, সেখানে কিন্তু যখন মেঘ থেকে যখন বিদ্যুৎটা পড়ে, এই উঁচু বাড়িগুলোতে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই বাড়িগুলোকে বিদ্যুতের বা বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? একটা উঁচু ধাতব দণ্ডকে বাড়ির উপরে লাগানো হয় এবং সেখান থেকে তারের মাধ্যমে, বাড়ির কোনো এক প্রান্ত থেকে তারের মাধ্যমে মাটির নিচে একটা বড় ধাতব পাতের সাথে সেটাকে যুক্ত করা হয়। তাতে কি হয়, যে বাড়ির থেকে উঁচু অংশে একটা ধাতব পাতকে যদি আমি বা ধাতব দণ্ডকে যদি আমি রাখি, তাহলে বজ্রপাত হওয়ার সময় সবার আগে এই ধাতব দণ্ডে, বা যেটাকে আমরা বজ্র নিরোধক বলি, সেখানে এসে পড়বে এবং সেখান থেকে
তড়িৎটা কিন্তু এই ধাতব তারের মাধ্যমে এই ধাতব পাত এবং সেখান থেকে ভূপৃষ্ঠে কিন্তু চলে যাবে। তাতে কি হবে, আমাদের যে উঁচু বাড়িগুলো থাকে তার মধ্যে যে বিভিন্ন যন্ত্রপাতি বা তড়িতের যন্ত্রপাতি সেগুলো কিন্তু নষ্ট হবে না, সেগুলো কিন্তু ঠিক থাকবে। এইটা হলো আমাদের বজ্র নিরোধক। এটা দিয়ে কিন্তু আমরা বজ্রপাত রোধ করতে পারি। তো আজকে আমরা এই যে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, এই গোটা চ্যাপ্টারটা পড়লাম। এটা আমরা পরবর্তীতে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।